সপ্তাহ পরেই তার লক্ষণগুলো আবার বাড়তে থাকে এবং এত বেশি বেড়ে যায় যে আগে যে লেভেলের লক্ষণ বৃদ্ধি ছিল তার চেয়েও অনেক গুণে বেশি বেড়ে গেছে। শুরুতে যে ধরনের যে তীব্রতা নিয়ে তার সমস্যাগুলা নিয়ে ডাক্তার কাছে আসছিল, ওষুধ খাওয়ার শেষে 1 মাস পরে, ধরেন 1 মাস পরে সে ফার্স্ট ভিজিটে আসছে, কি বলে ফার্স্ট ফলো আপে আসছে, তো সে তখন তার সিমটম গুলা আগের চেয়ে আরো বেশি বেড়ে গেছে। এর মধ্যে হয়তো সিমটমের পরিবর্তন আসছে অথবা সিমটমের পরিবর্তন আসে নাই, আগের সিমটমই রয়ে গেছে অথবা সিমটমের কিছু পরিবর্তিত রূপ বা নতুন কিছু সিমটম হয়তো দেখা দিয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝতে পারবো যে শুরুতে রোগীর ওষুধ খেয়ে কোনো ধরনের অ্যাগ্রাভেশন হয় নাই, তার সব দিকেই কমে গিয়েছিল, তার চিপ কমপ্লেন কমে গিয়েছিল, তার মেন্টাল ইমোশনাল লক্ষণ কমে গিয়েছিল, এনার্জি লেভেলও বেড়েছিল, এবং এটা সব এরিয়াতে না, কিছু কিছু অংশে তার এরকম উন্নতি হয়েছিল এবং কিছু সময় পরই এগুলো আবার বাড়তে শুরু করেছে এবং আগের চেয়ে অনেক বেশি তীব্রতা নিয়ে এখন সেটি অবস্থান করছে। মানে বর্তমান সময়ে এখন যে রোগীর অবস্থা সেটা ডাক্তারের কাছে আসার সময় যে অবস্থা ছিল তার চেয়ে আরো খারাপ অবস্থা, আরো বেশি তীব্রতা নিয়ে লক্ষণগুলো প্রকাশ পেয়েছে। এখানে হয়তো লক্ষণের কিছু চেঞ্জ আসছে, নয়তো লক্ষণ সে আগের মতোই আছে, কিন্তু আগের চেয়ে আরো খারাপ অবস্থা। তো দিস কাইন্ড অফ রিয়াকশন ইজ নট গুড সাইন। এই ধরনের প্রতিক্রিয়া যেটা রোগীর মধ্যে দেখা দিয়েছে সেটা ভালো লক্ষণ নয়। And these cases will probably present many problems for the practitioners. ডাক্তারের জন্য এই রোগী অনেক ধরনের সমস্যা তৈরি করবে, সমস্যা নিয়ে আসবে, মানে এই ধরনের রোগী চিকিৎসা করা ডাক্তারের জন্য অনেক বেশি সমস্যাপূর্ণ, অনেক বেশি কঠিন রোগী এগুলা। For a few weeks there is an immediate amelioration. প্রথমে 1-2 সপ্তাহে তার কি হয়েছে, তৎক্ষণাৎ উপশম হয়েছে, বাট soon after the patient condition takes a turn for the worst. এবং এর কিছুক্ষণ পরেই তাদের রোগীর অবস্থার মানে টার্ন হয়েছে, সেই যে ভালোর দিক ছিল সেটার দিক পরিবর্তন করে আবার খারাপের দিকে চলে গেছে, এবং এত বেশি খারাপ হয়ে গেছে, অনেক বেশি খারাপ হয়েছে, শুরুতে যতটুকু সমস্যা ছিল তার চেয়ে আরো বেশি খারাপ অবস্থায় রোগী এখন পৌঁছেছে। দ্য ফ্যাক্ট দ্যাট যে অবস্থা নিয়ে আসছিল প্রথমে তার থেকেও আরো বেশি খারাপ হয়ে গেছে, হ্যাঁ তার চেয়ে আরো বেশি খারাপ হয়েছে। দ্য ফ্যাক্ট দ্যাট দেয়ার ইজ নো ইনিশিয়াল অ্যাগ্রাভেশন। এখানে দেখেন এই রোগীর শুরুতে কিন্তু কোনো অ্যাগ্রাভেশন হয় না, যেটা আমরা ইউজুয়ালি কামনা করি যে 50 মিলিসিমেলের তো অনেক সময় হয় না, সেন্টিসিমেলের ক্ষেত্রে শুরুতে একটা ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হইলে তারপরে সিমটম কমলে আমরা বুঝতে পারি যে ওষুধটা অ্যাপ্রোপ্রিয়েট ছিল, তার জন্য সঠিক ছিল। আর এইখানে দেখেন কোনো ইনিশিয়াল অ্যাগ্রাভেশনই হয় না। তো ইনিশিয়াল অ্যাগ্রাভেশন না হইলে দুইটা জিনিস আমরা বুঝতে পারি, একটা হইলো হয় ওষুধ সঠিক হয় নাই, আরেকটা হইলো হয় রোগীর যে লেভেল অফ হেলথ, তার স্বাস্থ্যের অবস্থা অনেক খারাপ, যার কারণে কোনো ইনিশিয়াল অ্যাগ্রাভেশন হয় না। দুইটার যে কোনো একটা হইতে পারে। তাই এই ক্ষেত্রে কি হয়েছে, শুরুতে কোনো ইনিশিয়াল অ্যাগ্রাভেশন তার মধ্যে হয় নাই, and the symptoms have deteriorated, and সিমটমগুলো আরো খারাপ হয়েছে, অবস্থার অবনমন হয়েছে, নিচের দিকে নেমে গেছে, রোগীর শরীরের অবস্থা আরো খারাপ হয়েছে। When compared with the situation before the remedy was administered, তার চেয়ে খারাপ হয়েছে যখন রোগীকে আমরা ওষুধ দিয়েছিলাম
ওষুধ প্রদান করার আগ মুহূর্তে রোগীর অবস্থা তার যতটুকু খারাপ ছিল তার চেয়েও খারাপ হয়েছে। আর এটা কি সাজেস্ট করে? সাজেস্ট এ ডিফিকাল্ট প্রবলেম। এইটাই সাজেস্ট করে এই রোগীটা একটা জটিল সমস্যার রোগী, অনেক সমস্যা তৈরি করবে। The reaction indicate that the organism belongs to lower health level. এই ধরনের রিয়াকশন যদি কারোর মধ্যে হয় তাহলে এটা ইন্ডিকেট করে যে রোগী একদম তার স্বাস্থ্যের লেভেল নিচের দিকে, কারণ তার মধ্যে ইনিশিয়াল কোনো অ্যাগ্রাভেশনে হয় নাই, তার সব দিকেই কমেছিল, কিন্তু যেহেতু স্বাস্থ্যের লেভেল একদম নিচে সেজন্য এই অবস্থাটা ধরে রাখতে পারে না। The practitioner is either dealing with a case suffering from a deep pathology. এরকম কেস যে ক্ষেত্রে এরকম হয় সেগুলা হয়তো এমন রোগী যাদের মধ্যে খুব গভীরে প্যাথোলজিটা খুব গভীরে অবস্থিত, ক্যান্সার বা এই জাতীয় রোগ প্রায় আমরা ফেস করি। যে ক্যান্সার রোগীর এতে ওষুধ দিলাম, ওষুধ দেওয়ার পরে রোগী ভালোই ছিল কয়েকদিন, এরপরে আবার অনেক ঘুরে বেড়ে গেছে, অনেক খারাপ অবস্থায় চলে গেছে, এরকম হয়। The practitioner is either dealing with a case suffering from a deep pathology. Practitioner যে চিকিৎসক সে এমন একটা রোগী নিয়ে ডিল করতেছেন যে রোগী ডিপ প্যাথোলজিতে আক্রান্ত, দ্যাট ইজ ইনকিউরেবল, যেটা আরোগ্যযোগ্য নয়, অনারোগ্য। Or the remedy one has administered work close to the ideal prescription. তাহলে আরেকটা ঘটনাও ঘটতে পারে, একটা হয় রোগীর প্যাথোলজিটা খুব ডিপে অবস্থিত, ডিপ প্যাথোলজিতে আক্রান্ত এবং রোগী এই ধরনের রোগী তো অনারোগ্য, সেই কারণে তাদের মধ্যে প্রথম দিকে উপশম ঘটিয়ে পরে আরো বেড়ে গেছে। অথবা আরেকটা জিনিস হতে পারে, the remedy one has administered was close to the ideal prescription and consequently produced a short-lived suppressive action. আর এমনও হইতে পারে যে এই রোগীর জন্য যে আমরা ওষুধটা দিয়েছি সেটা রোগীর জন্য মানে পার্শিয়াল সিলেক্টেড হয়েছিল, ক্লোজ হয়েছিল, কাছাকাছি লক্ষণের সাথে মিল ছিল, কিন্তু তার জন্য একদম আইডিয়াল প্রেসক্রিপশন, একদম সিমিলিমাম যে মেডিসিনটা সেটা আমরা প্রেসক্রাইব করতে পারিনি, যার ফলে এটা কি করেছে রোগীর মধ্যে একটা সাময়িক সময়ের জন্য তার অবস্থাটাকে চাপা দিয়ে রাখছিল, কিন্তু এই চাপা দেওয়া বেশিক্ষণ দিন থাকে নাই, পরবর্তীতে যাবার বৃদ্ধি পেয়েছে, আরো আগের চেয়ে রোগীকে খারাপ অবস্থায় নিয়ে গেছে। যদি প্রথম ঘটনা হয় যে রোগী ডিপ প্যাথোলজিতে আক্রান্ত ছিল এবং রোগী ইনকিউরেবল ছিল, ইফ দ্য ফার্স্ট পসিবিলিটি ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট, প্রথম সম্ভাবনাকে যদি আমরা মাথায় নেই তাহলে দ্য কনক্লুশন ইজ দ্য, সেক্ষেত্রে কনক্লুশনটা হলো the patient receiving treatment belong to the group D. তাহলে যে রোগীকে আমরা ওষুধ দিচ্ছি যেটাতে মানে রোগী ডিপ প্যাথোলজি ছিল এবং সাময়িকের জন্য উপশম হয়েছিল, তারপরে সেটা ধরে রাখতে পারে না ওষুধে, তো সেটা এই কারণেই হয়েছে রোগী যেহেতু ডিপ প্যাথোলজিতে আসছিল সে গ্রুপ ডিতে অবস্থান করতেছে, তার স্বাস্থ্যের লেভেল একদম কম, সেখানে সঠিক ওষুধ হয়তো দিয়েছি আমরা, সঠিক ওষুধ দেওয়ার পরেও যেহেতু রোগীর ডিফেন্স মেকানিজম ভাইটাল ফোর্স খুবই কম্প্রোমাইজড, খুবই উইক, যার কারণে সে ইনিশিয়াল অ্যাগ্রাভেশন করতে পারে নাই, সব দিকেই উপশম হয়েছিল, কিন্তু রোগীর প্যাথোলজি যেহেতু গভীর অবস্থিত, ভাইটাল ফোর্স যেহেতু খুবই দুর্বল, সেই জন্য সেটা ধরেও রাখতে পারে নাই, রোগীর অবস্থা আরো খারাপ হয়েছে। কারণ আমরা জানি গ্রুপ ডি এর রোগীদের এরা ইনকিউরেবল হয় আর এদের মধ্যে ওষুধ বেশি দিন কাজ করে না। দ্য কেস ইজ ইনকিউরেবল, এই ধরনের কেসগুলো ইনকিউরেবল, অ্যান্ড দ্য ওনলি কোর্স ইজ টু অ্যাডমিনিস্টার প্যালিয়েটিভ থেরাপি। আর এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, রোগীকে শুধু আমরা উপশমদায়ক চিকিৎসা দিতে পারবো, কারণ এই ধরনের রোগী যেহেতু ভালো করা সম্ভব হয় না,
সেখানে আমাদের উদ্দেশ্যই থাকবে রোগীকে উপশম দেওয়া, যতটা পারা যায় রোগীকে আরামের মধ্যে রাখা। After a month, what happens is not a homeopathic aggravation of the symptoms that existed prior to the remedy, but a deterioration of the whole organism. অনেকে মনে করতে পারেন যে 1 মাস পরে যে তার যে সমস্যাটা বাড়ছে এটা তার হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন, কিন্তু কথা হলো 1 মাস পরে যে হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন হয় না, বরঞ্চ এটা তার পুরাপুরি অর্গানিজমের একটা আরো কি বলে তার আর অবনতি হয়েছে, শরীর অবস্থাটার আরো ডিটেরিয়েশন হয়েছে, আরো অবনতি হয়েছে। এই অবনতির অবস্থাটা এখানে প্রকাশ পাচ্ছে, এটা হোমিওপ্যাথিক অ্যাগ্রাভেশন না। The remedy will not have been able to impair the pathological development. আর প্যাথোলজি এত ডিপ যে, এতই প্যাথোলজি এত খারাপ যে, গভীর প্যাথোলজি, এবং সেই কারণে হোমিওপ্যাথিক ওষুধটা এটাকে আর থামিয়ে রাখতে পারছে না, হ্যাঁ, এটাকে মোকাবেলা করতে পারছে না। And the disease continues its impending progression. And disease যথারীতিভাবে তার বৃদ্ধি ঘটিয়েই চলছে, হ্যাঁ। তো যার কারণে আমি যে বললাম যে এখানে মেটাস্টেসিস সহ ক্যান্সার, তো সেগুলোতে আপনি ওষুধ দিলে হয়তো শুরুতে কিছুদিন রোগী ভালো থাকবে, কিন্তু রোগীর প্যাথোলজি এতই খারাপ যে ওই ওষুধ সেটাকে থামায় রাখতে পারে না। দেখা যায় আলটিমেটলি সেই রোগটা তার স্বাভাবিক নিয়মে আরো বাড়তেই থাকে। The homeopath will need to determine whether the original remedy is still appropriate. তো হোমিওপ্যাথকে ডিটারমাইন করতে হবে যে অরিজিনাল ওষুধটা এখনো তার জন্য প্রযোজ্য কিনা। The case tend to change symptoms often. অনেক সময় রোগীর সিমটম গুলা দ্রুত পরিবর্তন হয়। যদি আগের লক্ষণই থাকে তাহলে যে ওষুধটা দিয়েছিলাম আগে সেটাই হয়তো রিপিট করব বা নানানভাবে দিয়ে রোগীর অবস্থা কমানোর চেষ্টা করবো। আর যদি সিমটম চেঞ্জ হয়ে যায় তাহলে নতুন সিমটম যেটা বের হবে, হ্যাঁ, sometimes the new symptoms that are reported as aggravation point to the next remedy. অনেক সময় সিমটমের কিছু পরিবর্তন হয়, নতুন কিছু সিমটম বের হয়, রোগী সেগুলোকে অ্যাগ্রাভেশন হিসাবে উল্লেখ করে যে আমার লক্ষণ বেড়ে গেছে, কিন্তু দেখা যায় যে তাই এই লক্ষণগুলো নতুন ভাবে তার মধ্যে বের হয়েছে। তখন আমরা কি করব, এগুলা উপর বিবেচনা করে ভিত্তি করে যদি দেখি নতুন ওষুধ সাজেস্ট করে তাহলে আমরা নতুন ওষুধ তার জন্য সিলেক্ট করব। তাহলে আগের সিমটমই যদি থাকে, আগের ওষুধে যদি দেখে যথাযথ, তাহলে তো সেই ওষুধই থাকবে। আর যদি সিমটম চেঞ্জ হয় তাহলে এই নতুন লক্ষণের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে মেডিসিন সিলেক্ট করব। If this is a case of short-lived suppression, এটা হলো প্রথম ঘটনা যেখানে রোগীর ডিপ প্যাথোলজি আছে, যেখানে রোগী গ্রুপ ডি তে অবস্থান করতেছে, যেখানে রোগী ভালো হওয়ার সম্ভাবনা নাই, সেখানে আমরা শুধু প্যালিয়েটিভ চিকিৎসা করব, এবং সেক্ষেত্রে যদি ওষুধের লক্ষণ আগের ওষুধই থাকে সেগুলো হয়তো রিপিট করব। আর যদি ওষুধের লক্ষণ চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ অনুযায়ী আমরা ওষুধও চেঞ্জ করব। এটা হলো একটা ঘটনা। আর যদি এমন হয় যে যে কেসের জন্য আমরা ওষুধটা দিয়েছিলাম সেখানে যে ওষুধটা আমরা প্রয়োগ করেছিলাম সেটা সিমিলিমাম ছিল না, ক্লোজ ছিল, কাছাকাছি কিছু ওষুধের কাছাকাছি কিছু লক্ষণের মিল ছিল, তাহলে সেই ক্ষেত্রে হয়তো রোগীর মধ্যে একটা সাময়িক একটা উপশম দিয়েছে। অ্যাকচুয়ালি সে তার লক্ষণগুলোকে একটু দাবায় রাখছিল, একটু চাপায় রাখছিল, একটু এখানে চাপা দিয়ে রাখছিল, কিন্তু বেশি দিন চাপা দিয়ে রাখতে পারে না ডিউ টু অ্যান ইনকারেক্ট প্রেসক্রিপশন, কারণ আমাদের প্রেসক্রিপশনটা কারেক্ট ছিল না, যার কারণে সাময়িক একটা সাপ্রেশন রোগীর মধ্যে হয়েছে। The patient must be classified as belonging to the lower level of group B or the group C. এই ক্ষেত্রে যদি এরকম হয় আমার ওষুধটা যথাযথ হয় নাই, পার্শিয়ালি সিলেক্টেড হয়েছিল বা কাছাকাছি লক্ষণের ছিল, সেক্ষেত্রে যদি এমন হয় যে সাময়িক একটু অবদমন করে চাপায় রেখে,
তারপরে আবার লক্ষণগুলো আগের চেয়ে আরো বেশি তীব্রতা নিয়ে প্রকাশ পায়। আমরা যদি দেখি যে ওষুধটাই আমাদের ঠিক হয়নি, সঠিক ওষুধ সিলেক্ট করতে পারে নাই, সেক্ষেত্রে এই ঘটনা ঘটবে যে এই রোগী গ্রুপ বি এর শেষের দিকে, মানে গ্রুপ বি হলো লেভেল 1, 2, 3 হলো গ্রুপ এ, গ্রুপ বি হলো 4, 5, 6। তাহলে ল লেভেল অফ গ্রুপ বি তার মানে হলো লেভেল 6, আর গ্রুপ সি 7, 8, 9। তাহলে বুঝতে হবে এই ক্ষেত্রে যে রোগীর 6, 7 রোগীটা 6 থেকে 9 এর ভিতরে আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এখানে দেখেন যে ল লেভেল বি, দেখেন যে গ্রুপ বি আচ্ছা, তাহলে এই গ্রুপ বি ল লেভেল হলো লেভেল 7, আর গ্রুপ সি তার মানে 9। যদি এমন হয় কোন রোগীর যে প্রথমে কোনো অ্যাগ্রাভেশন ছাড়া এমুলেশন হয়েছে, কিছুদিন এমুলেশন ছিল, তারপরে বৃদ্ধি পেয়ে আগের চেয়ে বেশি লক্ষণ তার আগের চেয়ে আরো বেড়ে গেছে, মানে আগের চেয়ে আরো বেশি লক্ষণ বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস হইতে পারে। একটা হয় রোগী গ্রুপ ডি তে অবস্থান করতেছে, তার যে প্যাথোলজি সেটা একটা ডিপ প্যাথোলজি, সেখানে রোগীর ভাইটাল ফোর্স এতই দুর্বল সেটা সেই ইনিশিয়াল অ্যাগ্রাভেশন করতে পারে নাই, কিন্তু আমাদের ওষুধ অ্যাপ্রোপ্রিয়েট ছিল, যার কারণে কিছুদিন তার প্যাথোলজিকে সে থামায় রাখছিল। কিন্তু যেহেতু প্যাথোলজি এখানে অনেক স্ট্রং, ডিপ প্যাথোলজি, সেটাকে বেশি দিন এই ওষুধ থামায় রাখতে পারে নাই, সেটা আলটিমেটলি তার স্বাভাবিক গতিতে বেড়ে গেছে, আগের চেয়ে আরো রোগীর অবস্থা খারাপ হয়েছে। এই ক্ষেত্রে বুঝতে হবে রোগী ইনকিউরেবল, আর এক্ষেত্রে আমাদের উদ্দেশ্য থাকবে রোগীর মধ্যে প্যালিয়েটিভ চিকিৎসা দেওয়া। আর যদি আরেকটা সম্ভাবনা এটা হয় যে আমরা যে ওষুধটা দিয়েছিলাম সেটা রোগীর জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল না, তার জন্য কাছাকাছি মিল ছিল, ক্লোজ ছিল, যার কারণে তার কিছু সিমটম কিছু কিছু এরিয়াতে যেগুলোতে মিল ছিল সেইখানে উপশম দিয়েছিল, কিন্তু পরবর্তীতে যেহেতু পার্শিয়ালি সিলেক্টেড ছিল সেজন্য সাময়িক সময়ের জন্য সেটাকে সাপ্রেসড করে রাখছিল, তার পরবর্তীতে এটা আগের চেয়ে আরো বেড়ে গেছে। এরকম ঘটনা যদি হয় তাহলে বুঝতে হবে সেই রোগী আমাদের লেভেল 6 থেকে শুরু করে লেভেল 9 এর মধ্যে রোগী, লোয়ার লেভেল অফ গ্রুপ বি এবং গ্রুপ সি এর মধ্যে রোগী অবস্থান করতেছে। This organism is already weakened. এই জীবটা, এই দেহটা, এই রোগীটা সে অলরেডি দুর্বল, অনেক বেশি দুর্বল, টু সাচ এক্সটেন্ট দ্যাট ইট ইজ ইজিলি সাপ্রেস, যার কারণে তার লক্ষণগুলো সহজেই চাপা দেওয়া যায়, সহজে চাপা পড়ে। দ্য রেমেডি ওয়াজ ক্লোজ, যে ওষুধটা আমরা দিয়েছিলাম, বাট নট একজ্যাক্ট, যে ওষুধটা দিয়েছিলাম সেটা কাছাকাছি ছিল কিন্তু তার জন্য যথাযথ ছিল না, যার কারণে একটা সাময়িক উপশম দিয়েছিল। This situation resembles what has been demonstrated in observation 7. Observation 7 আমরা যা দেখেছিলাম, রোগীর মধ্যে সাময়িক একটু উপশম দিয়ে আবার লক্ষণগুলো বেড়ে যায়, তো সেটা ওটার সাথে মিল। এ সিমিলার রেমেডি বাট নট দ্য সিমিলিমাম, এক্ষেত্রে ওষুধ যেটা আমরা রোগীকে দিয়েছি সেটা সিমিলার মেডিসিন হয়েছে, সিমিলিমাম মানে could have a deteriorating influence in the organ, সেটা রোগীর জন্য নেগেটিভ ইফেক্ট করতে পারে। আমরা 7টা যদি আমরা একটু দেখি, দেখেন
অবজারভেশন 7-এ কি দেখেছিলাম যে তার মধ্যে দেখা যায় চিপ কমপ্লেন্টে কিছু কমছে, কিন্তু নতুন সিমটম আরো দেখা দিয়েছে। আর এইটার মধ্যে দেখেছিলাম যে নতুন সিমটম দেখা দিয়েছে আরো সেটাই এখন প্রাধান্য বিস্তার করতেছে। তো আমরা বলছিলাম যে একটা ওষুধ যদি ক্লোজ হয়, কাছাকাছি মিল হয়, সেটা দুই ধরনের ইফেক্ট শরীরের মধ্যে ফেলতে পারে। একটা হইলো সেটা হয়তো রোগীর মধ্যে একটা অবদমনমূলক, চাপা দেওয়ামূলক কাজ করতে পারে, কিছুদিনের জন্য চাপা দিয়ে রাখে, এবং সেটা রোগীর মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ফেলে এবং রোগীর মধ্যে নতুন লক্ষণ প্রকাশ পায়, এই রোগীটা আরো জটিল হয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হয়েছিল যে নতুন লক্ষণ যেটা ওষুধের কারণে হয়েছে সেটাকে বিবেচনা না করে আমরা আগের ওষুধ আর আগের লক্ষণ, অরিজিনাল লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করবো। আর এটা আবার অনেক সময় রোগীর মধ্যে পজিটিভ ভাবে কাজ করে, যেগুলা ক্লোজ ভাবে হয়েছে পজিটিভ ভাবে কাজ করে। কি দেখা যায় রোগীর লক্ষণ হয়তো কিছু কমেছে, কিন্তু রোগীর মধ্যে আরো কিছু লক্ষণ প্রকাশ পেয়েছে, যে লক্ষণগুলো রোগীর মধ্যে আগে ছিল না, সেগুলো হয়তো রোগীর মধ্যে সুপ্ত অবস্থায় ছিল, এখন সেটা বের হয়ে আসছে। এতে কিন্তু কোনো কিছু চাপা দেয় নাই, বরঞ্চ তার যে লক্ষণগুলো সুপ্ত ছিল সেগুলো আরো বের হয়ে আসছে, যেগুলা হেনিম্যান ওয়ান সাইডেড ডিজিজ হিসেবে বলেছেন, তো সিমটমের বেশি লক্ষণ পাওয়া যায় না। তো তো সেখানে যতটুকু লক্ষণ পাওয়া যায় তার উপর ভিত্তি করে ওষুধ সিলেকশন করতে হয়, এবং সেই ওষুধ দেওয়ার পরে দেখা যায় আরো নতুন লক্ষণ বের হয়, এবং সেগুলা আরো নতুন লক্ষণ বের হয়ে রোগীর চিত্রটা আরো পরিপূর্ণ করে। তো এটা হচ্ছে পজিটিভ ইফেক্ট। তো এই যে যেটা 7-এ যেটা নেগেটিভ ইফেক্ট ফেলছে, ওই যে আমরা এখন যে অবজারভেশন 12 করতেছি, এখানেও হয়তো ওই যে যেখানে পার্শিয়ালি সিলেক্ট হয়েছে সেখানে রোগীর মধ্যে একটা নেগেটিভ ইফেক্ট ফেলছে, যার কারণে রোগীর অবস্থা আগের চেয়ে আরো খারাপ হয়েছে। A stronger organism would not be suppressed easily, যাদের শরীরের দেহযন্ত্র খুব বেশি শক্তিশালী, যেখানে ভাইটাল ফোর্স খুবই স্ট্রং, তাদের লক্ষণগুলোকে খুব সহজে চাপা দেওয়া যায় না। আর লোয়ার লেভেল অফ দ্য গ্রুপ বি অ্যান্ড গ্রুপ সি, এদের ভাইটাল ফোর্স ডিফেন্স মেকানিজম অনেক বেশ কম্প্রোমাইজড থাকে, এই জন্য তাদের লক্ষণগুলোকে বেশ কিছুদিন এখানে চাপা দিয়ে রাখা গেছে, কিন্তু পরবর্তীতে তার অবস্থা আরো খারাপ হয়েছে, লক্ষণগুলো আগের চেয়েও আরো বেশি বেড়ে গেছে। The organism's energy, which has blocked because of the remedy, will then be liberated once more with all its remaining force. আপনি যে পার্শিয়ালি যে ওষুধটা দিয়েছিলেন সেটা হয়তো তার কিছু সিমটমকে মানে চাপা দিয়ে রাখছিল, তার কিছু এনার্জি সেইকে থামায় রাখছিল, কিন্তু ব্লক করে রাখছিল, কিন্তু যখন ওষুধের প্রভাবটা শেষ হয়ে গেছে তখন দেখা গেছে যে সেই শক্তিটা আবার খুলে গেছে এবং সেটা আরো তীব্রতা নিয়ে প্রকাশ পেয়েছে, causing an increase of the origination, তার অরিজিনাল লক্ষণগুলোকে আরো বেশি বৃদ্ধি করেছে। দ্য কেস শুড বি স্টাডিড এগেন, এরকম যদি হয় সেক্ষেত্রে কেসটাকে আমরা কি করব, আবার নতুন করে স্টাডি করব, and a more suitable remedy should be found, এবং সেখানে আমাদের নতুন ওষুধ খুঁজে বের করতে হবে। It is also wise to careful with the potency of the next remedy, এক্ষেত্রে আমাদের পরের যে ওষুধ যেটা সিলেক্ট হবে সেটার পোটেন্সি সিলেকশনের ক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে, সিন্স দ্য অর্গানিজম ইজ ইজিলি থ্রোন অফ ব্যালেন্স, যেহেতু এই রোগীটা জটিল, এর যে ভারসাম্য সেটা খুব সহজেই নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এত হায়ার পোটেন্সি দিব না, যাতে রোগীর জন্য আরো কষ্টদায়ক হয়ে যাবে। এক্ষেত্রে আমরা পোটেন্সি সিলেকশনের ক্ষেত্রে একটু সতর্ক থাকবো। If an organism is weakened and therefore sensitive to stimuli from homeopathic remedies, it is better to start with a lower potency. যদি রোগীর ভাইটাল ফোর্স দুর্বল থাকে এবং রোগী যদি অনেক বেশি সেন্সিটিভ থাকে, বিভিন্ন উদ্দীপনার প্রতি খুব বেশি সেন্সিটিভ থাকে, এরকম সেন্সিটিভ রোগীদের জন্য
আমরা হোমিওপ্যাথিক ওষুধ লোয়ার পটেন্সিতে ব্যবহার করি। তাহলে অবজারভেশন 12 কি আমি একটু সামারাইজ করে ছোট্ট করে বলি যে রোগী আপনার কাছে এই অবস্থা নিয়ে আসছে, রোগী আপনার কাছে যখন আসছিল তার তীব্রতা ছিল এই, তো আপনি কেস্টিং করে ওষুধ দিয়েছেন, ওষুধ দেওয়ার পরে রোগী হয়তো 1 মাস পরে, এই যে 1 মাস পরে আপনার কাছে আবার আসছে, আসার পরে রোগী যে রিপোর্টটা করতেছে যে ওষুধ খাওয়ার পরে প্রথমেই তার কি হয়েছিল, সিমটম গুলা কোনো ধরনের অ্যাগ্রাভেশন না করে তার সব দিকেই এমুলেশন হয়েছে। তারপরে এমুলেশন অবস্থা কিছুদিন চলার পরে তার লক্ষণগুলা আবার বাড়া শুরু হয়েছে এবং আগে যে তীব্রতায় ছিল তার চেয়ে আরো বেশি তীব্রতায় পৌঁছে গেছে, রোগীর অবস্থা আরো খারাপ হয়েছে, সব দিকে উপশম হয়েছে, তার সিপ কমপ্লেন, মেন্টাল, ইমোশনাল, এনার্জি লেভেল, কিন্তু তার সমস্যাটা আরো বেড়েছে। হয়তো সিমটমের কিছু চেঞ্জ আসছে অথবা সিমটমের মধ্যে কোনো চেঞ্জ আসে না। তো এরকম যদি হয়, দুইটা ঘটনা হইতে, প্রথম কথা হলো এইরকম হওয়াটা ভালো না, এরকম হওয়া ভালো না। এক হয়েছে সব দিক দিয়ে খারাপ, এক হয়তো রোগী আপনার ইনকিউরেবল, সে গ্রুপ ডিতে আছে, অথবা আপনি যে ওষুধটা দিয়েছেন সেটা পার্শিয়ালি সিলেক্টেড হয়েছে এবং রোগীর মধ্যে অবদমনমূলক কাজ করেছে, চাপা দিয়ে রাখছিল কিছুদিন, এবং এতে তার এনার্জিটা আপনি যতটা থামায় রাখছিলেন, এখন কি হয়েছে, ওষুধের প্রভাব চলে যাওয়ার পরে এই 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 রোগীর এই ইয়াটা আবার ব্লক ছুটে গেছে, এখন মনে করেন তার সিমটম গুলো আরো দ্বিগুণ গতিতে আরো বাড়ছে, তো আগের চেয়ে আরো খারাপ হয়েছে। তার মানে প্রথম অবস্থা যদি হয় যে শুধু কমে যে বেড়েছে, এমন যদি আপনি বের করেন, রোগীর সব হিস্ট্রি শুনে যদি দেখেন রোগীর গ্রুপ ডি তে অবস্থান করতেছে, তার স্বাস্থ্যের লেভেলই কম, তার যে প্যাথোলজি সেটা খুব গভীর প্যাথোলজি, ডিপ প্যাথোলজি। আপনার কাছে যে রোগীটা আসছে সেই রোগীটা ক্যান্সারের রোগী, হ্যাঁ, সেই রোগীটা ধরেন মেটাস্টেটিস আছে, এইরকম রোগী। তো সেই রোগীতে যদি তখন আপনি ওষুধ দিবেন, সেক্ষেত্রে যদি এরকম হয় তাহলে বুঝতেই পারবেন যে এই রোগী ভালো হবে না, এটা শুধু আমরা উপশম দিতে পারবো। এক্ষেত্রে ওষুধ দেওয়ার পরে যখন আসলে 1 মাস পরে যদি দেখি সিমটমের আগের মতোই আছে, তাহলে ওই ওষুধই রাখবো, তো রিপিট করব অথবা পটেন্সি চেঞ্জ করব এরকম। আর যদি দেখি যে তার মধ্যে সিমটমের চেঞ্জ আসছে, তাহলে সেই নতুন ধরন অনুযায়ী নতুন সিমটম সেগুলা বিবেচনায় নিয়ে আমরা নেক্সট মেডিসিন সিলেক্ট করব। এইটা হলো একদিক। আর যদি দেখি যে রোগীর ভাইটাল ফুডস বেস মানে গ্রুপ ডি এর মতো অত খারাপ না, সেক্ষেত্রে তার সে গ্রুপ বি এর শেষের দিকে বা গ্রুপ সি তে আছে, তো এরকম রোগী সেক্ষেত্রে দেখা যাবে যে আমি যে ওষুধটা দিয়েছিলাম সেটা রোগীর জন্য একদম একজ্যাক্ট ভাবে তখনই আমরা সিলেক্ট করতে পারিনি। আরেকটা জিনিস হলো যে গ্রুপ সি এর রোগীদের সিমটম প্যাটার্ন খুব সুবিধার থাকে না, মানে স্পষ্ট থাকে না, যার কারণে আমাদের ভুল ওষুধ সিলেকশন হতেই পারে। সেক্ষেত্রে যে ওষুধটা আমরা সিলেক্ট করছিলাম কিছুটা মিল ছিল, যার কারণে তার সাময়িক একটা উপশম হয়েছিল, কিন্তু এটাকে এই ওষুধ সেটাকে তার রোগীকে বেশি দিন অবদমন করে রাখতে পারে নাই, সাপ্রেস করে রাখতে পারে নাই। এখন সিমটম গুলো আরো দ্বিগুণ গতিতে আগের চেয়ে আরো বেশি হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে নতুন করে কেস নিতে হবে এবং তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ওষুধ খুঁজে বের করতে হবে। তো এক্ষেত্রে যেহেতু রোগীর ভাইটাল ফোর্স দুর্বল, কম্পারেটিভলি দুর্বল, যেহেতু সে লেভেল সিতে আছে, তো সেক্ষেত্রে আমাদের পটেন্সি সিলেকশন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, কারণ পটেন্সি সিলেকশনে যদি আমরা ভুল করে ফেলি তাহলে দেখা যায় আরো রোগীর অবস্থা খারাপ হতে পারে। আর যেহেতু এই ধরনের রোগীরা অনেক সময় সেন্সিটিভ থাকে, তো সেক্ষেত্রে আমরা যদি সেন্সিটিভ থাকে যে সমস্ত রোগী অনেক বেশি, তাদেরকে আমরা লোয়ার পটেন্সি দিয়ে
শুরু করব। এবার আসেন আমরা মহসিন স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই স্যার। স্যার, একজন পেশেন্ট রিমোটেড আর্থ্রাইটিসের একজন পেশেন্ট হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, কিন্তু ওনার ব্যথা বেদনা উনি আগে সবসময় অ্যালোপ্যাথি ওষুধের নিয়ন্ত্রণে ছিল। অ্যালোপ্যাথি ওষুধগুলো না খেলে খুব সমস্যা হতো। এখন উনি হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছেন, কিন্তু এতে তার ব্যথা বেদনা এগুলো স্বাভাবিক জীবনযাত্রা স্বাভাবিক, অ্যালোপ্যাথি ওষুধ এখন লাগে না, কিন্তু তার সিএলপি আরএ বা ইউসোটাইটার এগুলো বেড়ে যাচ্ছে। এক্ষেত্রে যদি একটু বলেন। কালকে আমাকে একটা পেশেন্ট ফোন করছিল, যদি পেশেন্টটা আপনি চিনেন, পরে বলবো। এক্ষেত্রে যদি একটু বলেন যে তার তার মানে ব্যথা বেদনা এগুলো ভালো, সে ভালো আছে, স্বাভাবিক জীবনযাত্রা সে করতে পারতেছে, অ্যালোপ্যাথি ওষুধ লাগে না, খাচ্ছে হোমিওপ্যাথিক ওষুধ, কিন্তু তার আরএ বা সিআরপি বা ইএসওটাইটার এগুলো দিন দিন শুধু বেড়ে যাচ্ছে। জটিল কেস এগুলা। তো এক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথিক যে নিয়ম নীতি সেটাই আপনি চিন্তা করেন। রুগী দেখবেন যে আমাদের যে আমরা কিভাবে করি যে কোন স্তরটা বেশি গুরুত্বপূর্ণ। যদি আমরা দেখি তার মেন্টালি ইমোশনালের দিক দিয়ে খুব ভালো ফিল করতেছে, অন্যান্য দিক দিয়েও ভালো ফিল করতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা এই সিআরপির যে বেড়ে যাওয়াতে বিচলিত হব না। অনেক সময় জন্ডিসের রোগীদেরকে আমরা ওষুধ দিই, ওষুধ দেওয়ার পরে দেখা যায় যে রোগীটা একটু ভালো ফিল করতেছে, কিন্তু এদিকে বিলিরুবিনের মাত্রা আরো বেড়ে গেছে। তো এটা দেখা যায় বেশি দিন থাকে না, সাময়িক থাকে, এরকম বৃদ্ধি পরে এক সময় যে কমে যায়, এক সময় যায় দেখা যায় বিলিরুবিনটা এগুলাও সব কমে আসছে, রোগী ভালোর দিকে আসতেছে। আপনার রোগীকে আপনি নিবিড় পর্যবেক্ষণে রাখবেন। যদি রোগী সত্যিকার ভাবেই ওষুধের কিউরেটিভ ইয়েতে থাকে, তাহলে সেক্ষেত্রে তো রোগী এই যে যদি সিআরপি এটা সাময়িকের জন্য বাড়েও, এটা পরে যায় আবার কমে যাবে। কিন্তু যদি আপনার ওষুধ যেটা দিচ্ছেন সেটা যদি পেলিয়েটিভ কাজ করে, হ্যাঁ, যদি শুধু তার জন্য উপশমমূলক কাজ করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যাটা কিন্তু খারাপের দিকে যাবে। স্যার, পেশেন্টটা কিন্তু আমার না, পেশেন্টটা কিন্তু আপনার একসময় ছিল, আপনার ছিল, এখন সে অন্য ডাক্তারের কাছ থেকে ওষুধ খাচ্ছে টাকাতে। আমাকে গতকাল ফোন করছিল, বলছিল যে এই পরিস্থিতি, এই ক্ষেত্রে কি করণীয়। আমি আপনার মধ্যেই বলছিলাম যে আরো হতে পারে। তো সেটাই আর কি, যে আমরা তো অনেক ডাক্তাররা অনেক ওষুধ টষুধও দেয়, হয়তো কি দিছে, এমন ওষুধ হয়তো দিছে যে পেলিয়েটিভ কাজ করছে তার মধ্যে শুধু, এমনও হইতে পারে। ধন্যবাদ স্যার। আর ঠিক মতো চিকিৎসা করতে গেলে যদি রোগের লক্ষণগুলো বেড়ে যায়, হ্যাঁ, অনেক সময় রোগীরাও চায় যে সাময়িক তাড়াতাড়ি খেলে একটু উপশম পাইতে। তো এরকম অনেক রোগী আছে। এটা কি মুরাদের হ্যাঁ, মুরাদের ওয়াইফ। মুরাদের বুঝতে পারছি। আমার ও কাছে যখন আসছিল এক নাম্বার থেকে একজন বিএসএমএস ডাক্তার ওষুধ দিছে বলতেছে আমাকে। হ্যাঁ, তো তথ্যগুলো পাই, সেখানে আমরা এই এই তথ্যগুলো ব্যবহার করে এই রোগী কেন এরকম ঘটতেছে তার একটা ভিতরের অবস্থা জানতে পারে, একটা অন্তর্দৃষ্টি জানতে পারি। ইফ দ্য পেশেন্ট বিলংস টু দ্য আপার মোস্ট লেভেল, আমরা যদি দেখি এই যে লেভেল অফ হেলথ অনুযায়ী রোগী যদি দেখি যে এই রোগীটার তার লেভেল অফ হেলথ উপরের দিকে, আমরা তো একটা রোগীর লেভেল অফ হেলথ টেস্টিং করার সময় বুঝতে পারি তার অবস্থা, তার এনার্জি লেভেল, তার লাইফস্টাইল, তার অতীত ইতিহাস, বংশের ইতিহাস, এটা সবকিছু হিসেব করে আপনি বুঝতে পারবেন এই রোগীটার স্বাস্থ্যের অবস্থা ভালো না খারাপ। তো যেহেতু লেভেল অফ হেলথ সম্পর্কে যদি আপনার ভালো ধারণা থাকে, তাহলে সেই ইনফরমেশনগুলো আপনি এখানে প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি ঘটছে, এই রোগীটা কেন আগের মতোই আছে, কেন এর কোনো পরিবর্তন হয় নাই। আপনি যদি দেখেন যে আপনার যে জ্ঞান আছে লেভেল অফ হেলথ অনুযায়ী, সেই জ্ঞান অনুযায়ী আপনি জানেন যে এই রোগী সর্বোচ্চ মাত্রায় লেভেলের অধিকারী, তার লেভেল 1 অথবা লেভেল 2 এর মধ্যে সে আছে, তার অবস্থা হয়তো লেভেল 1 এ আছে বা লেভেল 2 তে আছে, যারা গ্রুপ এ এর মধ্যে আছে।
তো এরকম রোগীদের মধ্যে যদি কোনো অসুস্থতার মধ্যে আপনি ওষুধ দিয়েছেন তারপরেও কোনো চেঞ্জ আসে নাই, কেন হইতে পারে এরকম? তো এর পিছনে কারণটা কি? এক মিনিট। একবারে স্যার এদিন একটু স্যার জি। তো আপনি দেখলেন যে রোগী তার স্বাস্থ্যের লেভেল হলো আপার মোস্ট লেভেলে অবস্থান করতেছে। তাহলে দ্য হোমিওপ্যাথ ইজ এ কনফিডেন্ট, হোমিওপ্যাথও কনফিডেন্ট অ্যাবাউট দ্য সিলেকশন অফ দ্য রেমেডিজ। হোমিওপ্যাথ যে সেও কনফিডেন্ট যে আমি যে ওষুধ সিলেকশন করেছি সেটা রোগীর জন্য কারেক্ট সিলেকশন, সঠিক ওষুধ আমি সিলেক্ট করেছি, কিন্তু তারপরেও কেন কাজ করতেছে না? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নিচের জিনিসগুলা, নিচের সম্ভাবনাগুলা ইনভেস্টিগেট করতে হবে। এক নম্বর সম্ভাবনা হতে পারে, the most probable reason for this outcome is that the remedy was not properly potentized or spoiled. আমি যে ওষুধটা রোগীকে দিয়েছি ওষুধটাই মানে তার ওষুধটা আর কি সঠিকভাবে প্রস্তুত করা হয়নি, ওষুধটাই নষ্ট। আমি ওষুধ সিলেকশন করছি ঠিক আছে, কিন্তু আমার ওষুধটাই খারাপ, আমি যে ওষুধটা দিছি সেটাই নষ্ট, তাহলে সেটা রোগীর মধ্যে কি কাজ করবে? The homeopath must then instruct the patient to use another pharmacy. বিদেশে যেহেতু ফার্মেসি থেকে ওষুধ কিনতে হয়, সেখানে হোমিওপ্যাথ কি বলবে রোগীকে যে আপনি অন্য কোনো ফার্মেসি থেকে ওষুধটা কিনে খান। আর আমরা যারা আছি নিজেরাই ওষুধ রাখি, সেখানে অবশ্যই খেয়াল করবেন আপনি যে ওষুধটা দিচ্ছেন বা যেভাবে ওষুধ আপনি প্রিজার্ভ করতেছেন, রেখে দিচ্ছেন, এগুলা যথাযথ নিয়মে করতেছেন কিনা। অনেকে দেখা যায় ওষুধের শিশির গায়ে মোবাইল ফোন রেখে দেয়, মোবাইল ফোনের রেডিয়েশনও কিন্তু ওষুধের উপরে প্রভাব ফেলে, এটা কিন্তু মনে রাখবেন। হ্যাঁ, আবার অনেক সময় রোগীরা আমরা যে ওষুধটা দেই ওষুধটা নিয়ে এমন জায়গায় রাখে, দেখা গেছে যেখানে খুব হিট আছে, রোদ লেগে আছে, সেখানে কিন্তু ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আর একটা জিনিস আমি করি, আপনারাও করতে পারেন। আমি ধরেন 50 মিলিসিমেল একটা ওষুধ ব্যবহার করি, যে ওষুধটা দিয়ে আমি রেজাল্ট পাইছি এর আগে নিশ্চিতভাবে বিভিন্ন রোগীর মধ্যে, সেটাতে একটা মার্ক করে রাখি যে ওষুধ দিয়ে আমি বহু ক্ষেত্রে রেজাল্ট পাইছি। তাহলে এটা আপনার সুবিধা হবে যে আপনি যে বোতল থেকে ওষুধ দিচ্ছেন আপনি যদি সবসময় সুন্দরভাবে প্রিজার্ভ করে রাখেন, তাহলে যেটার থেকে ওষুধ দিচ্ছেন এটা আগে যেহেতু কাজ করছে বহু রোগীর ক্ষেত্রে, তাহলে আপনার একটা মার্ক করা থাকলো যে ওষুধটা আপনার সঠিক মেডিসিন, ঠিকভাবে কাজ করে। জি স্যার। তো জি, তো সেই ক্ষেত্রে যদি আপনার ওষুধে কাজ না করে, তাহলে প্রথম সম্ভাবনাটাই হলো এটা, আপনি যে ওষুধটা দিয়েছেন রোগীকে সেই ওষুধটা আপনার ওষুধটার মানে নষ্ট ওষুধ, মানে ওষুধটা নষ্ট হয়ে গেছে, আপনি হয়তো ওষুধটা যেখান থেকে কিনেছেন ওইখানেই সমস্যা হয়েছে। অনেক সময় ওষুধ কেনার সময় যারা লুজ কিনেন অনেক সময় কিন্তু তারা ভুল বোতল থেকে ঢেলে ফেলে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, যে ফার্মেসি থেকে আপনি কিনতেছেন ওষুধ আপনাকে কি দিচ্ছে। আমি এক দোকানে যে চাইছি ট্রাইফুলিয়াম প্রিটেন্সি, সে আমাকে দিয়ে দিছে ট্রাইফুলিয়াম আরবেন্স। আরেকটা ওষুধ আমি এক জায়গা থেকে কিনেছি সেনিকিউলা। হ্যাঁ, সেনিকুলা ওষুধটা আমি কিনেছি, কেনার পরে আইনে দেখি যে আসল যে সেনিকুলা আমরা যেটা ব্যবহার করি, সেনিকুলা অ্যাকোয়া, একটা ঝর্ণার পানির থেকে বানাইছে, কিন্তু আরেকটা ওষুধ আছে সেনিকিউলা অফিসিনালিস, এটা কিন্তু সম্পূর্ণ অন্য ওষুধ, এটা কিন্তু একটা এই উদ্ভিদজাত ওষুধ। আমি দেখা যায় যে সেনিকুলা আমি 100 ml এর সিলফাইল কিনে আসছি, 1 ml আনছে একটা, 200 আনছে একটা, আইনে সেটাকে ওই গায়ে লেখে সেনিকুলা অফিসিনালিস। পরে এক সময় আমার একটু সন্দেহ হলো, পরে আমি সেটা নিয়ে সার্চ করে দেখি দুইটা তো দুই মেডিসিন, দুইটা এক মেডিসিন না। হ্যাঁ, তো এগুলো খেয়াল করবেন অনেক সময়। তো ওরা দেখা যায় যে ওই ওষুধই হয়তো যে দোকানদার দিচ্ছে
আপনি সেনিকুলা কিনতেছেন, আপনাকে হয়তো সেনিকুলা অফিসিনালিস দিয়ে দিতেছে। সেনিকুলা অফিসিনালিস হলো একটা উদ্ভিজ্জ ওষুধ, এটার লক্ষণ আলাদা। আর সেনিকুলা অ্যাকোয়া হইলে এটা একটা ঝর্ণার পানি থেকে তৈরি ওষুধ, সেটার লক্ষণ সম্পূর্ণ আলাদা। তো এরকম আসসালামু আলাইকুম। ভুলভ্রান্তি হতে পারে। ওয়ালাইকুম এই আসসালাম। জিনিস আপনার এই জিনিসটা আমাদের এখানেও আমার এখানেও মাঝে মাঝে হয়। তো আমি এবার ফাও খাই, তো বলে দিতে এটা হয়েছে, ঠিক আছে পাই দিচ্ছি। আর যেটা পাঠাইছে এটা তো আর শিপিং কস্ট বেশি, তো এটা ফাও, ওরা ওটা পাঠাই দেয়। ও, এরকম মাঝে মাঝে তাও হয়। একটা দিয়ে দে। না কারণ এটা তো সে তো ভুল করছে তার, তাই না? তখন ওরা বল ঠিক আছে এটা ভুল হচ্ছে আমাদের, সরি বলে আবার পাঠাই দেয় আরেকটা। আচ্ছা, তাহলে এটা যদি রোগীরে পাঠাইতো, ধরেন আপনি প্রেসক্রাইব করে দিলেন, রোগী সেটা সে ফার্মেসিতে অর্ডার করলো এবং ফার্মেসি থেকে সে ওষুধটা নিয়ে খাইলো, সে তো আর আপনার মতো তো ধরতে পারবে না, সে তো ওইটাই খাইলো। খাই আপনার না ফোন করলে 1 মাস পরে না যে আমি ওষুধ খাইছি, আমার কাজ কোম্পানি হয়েছে। তো কোম্পানি তো ডাইরেক্ট পেশেন্টের কাছে বেচে না, কোম্পানি বেচে ডাক্তারদের কাছে, ডাক্তাররা কি করে ওদের কাছে দেয়, কেন সরাসরি দেয় না। কোম্পানি, এই যে বিভিন্ন না কোম্পানি আছে, রোগীদেরকে তো ওষুধ প্রোভাইড না, করে। এগুলো বড় বড় কোম্পানি, এরা কখনো ডাইরেক্ট পেশেন্টের কাছে দেয় না, এরা ডাক্তারদের কাছে দেয়। আমাদের এই হেলিওস রিসার্চ কোম্পানি বিরাট বড় কোম্পানি, এরা তো সব জায়গায় ওষুধ সেল করে রোগীদের। এটা হলো বাংলাদেশ ইন্ডিয়ার কোম্পানি, এখানে তা হয় না। হেলিয়াস কোম্পানি ইংল্যান্ডের কোম্পানি, আপনার কানাডার কোম্পানির চেয়ে অনেক বড় কোম্পানি। কানাডার সবগুলো মিলেও হেলিয়াসের সমান হবে না। তা ঠিক না, ওইটা হচ্ছে হয়তো একটা ডিপার্টমেন্ট আলাদা আছে পেশেন্টের জন্য, সে ঠিক আছে। ওই যে আপনি যে 13% যে অ্যালকোহল, সেটা ঠিক আছে, কিন্তু যে আমরা যে কনসেন্ট্রেট কিনি এগুলো ডাক্তার ছাড়া দেয় না। হেলিয়াসের কাছ থেকে ওষুধ কিলো আর 10% অ্যালকোহল দেয়। হ্যাঁ ওইটি বলতেছি, ওইটা ডাইলুটেড ঠিক আছে, ডাইলুটেড পেশেন্টের জন্য। জি। সেটাই বললাম যে রোগীরা যে বানায় দিচ্ছে ওষুধ, সে যদি ভুলভাবে বানায় দেয়, তাহলে তো আপনার পুরা প্রসেসটাই ব্যর্থ। যতই আপনি সুন্দরভাবে কেস নেন, যত সুন্দরভাবে ভিসা মিকেশন ওষুধ দেন, আর ওষুধটা এটাই যদি ঠিক না থাকলো, তাহলে আপনি সব প্রসেসটাই ব্যর্থতায় পর্যবেসিত হবে। সেকেন্ড অপশন যেটা হইতে পারে যে আপনি যে পোটেন্সিটা দিয়েছেন, সেই পোটেন্সিটা সঠিক হয় না, ইনকারেক্ট হয়েছে। রোগীর জন্য সেটা হয় অনেক বেশি কম হয়ে গেছে, অথবা অনেক বেশি হয়ে গেছে, টু হাই হয়ে গেছে, এমনও হইতে পারে। যার কারণে রোগীর মধ্যে এরকম ঘটনা ঘটছে যে রোগীর মধ্যে কোনো ইফেক্টিভ হয় না। দিস সেলডম হ্যাপেন্স, এটা কদাচিৎ ঘটে। বাট ইফ দ্য রেমেডি ইজ ক্লিয়ার, যদি রেমেডি ক্লিয়ার থাকে, one may want to try a much higher or much lower potency to explore the possibility. তো আপনি যদি দেখেন যে ওষুধ যেটা দিয়েছেন ওষুধের লক্ষণ মিল, সেই ক্ষেত্রে আপনি হয়তো আরেকটু হায়ার পোটেন্সি দিবেন, বা বেশি হায়ার দিয়ে ফেললে আবার লোয়ার পোটেন্সি দিবেন। তো এটা খুব কদাচিৎ ঘটে এরকম ঘটনা, কিন্তু বেশি হইতে পারে যদি আপনার আপার মোস্ট লেভেলের রোগীদের মধ্যে যদি এরকম হয়, তাহলে আপনি ওষুধ যেটা দিয়েছেন ওষুধটাই ঠিক নেই। থার্ড পসিবিলিটিস যেটা, সেটা হলো যেটা কদাচিৎ ঘটে, অ্যান অ্যান্টিডোট ইজ ইন্টারফেয়ারিং দ্য কেস। রোগীকে হয়তো আপনি ওষুধ দিয়েছেন, কিন্তু রোগী এমন কিছু করতেছে যার কারণে ওষুধের ক্রিয়াটা নষ্ট হয়ে যাচ্ছে, অলদো ইট হ্যাজ নট বিন আইডেন্টিফাইড অর মেনশনড বাই দ্য পেশেন্ট বিফোর। যদিও রোগী সেটা আগে উল্লেখ করে নাই, ডাক্তারও সেটা খুঁজে পায় নাই। ধরেন রোগী হয়তো কর্টিসন খাচ্ছে ওষুধ, অথবা ক্যাফাইন খায়, কফি খায় প্রচুর পরিমাণে, বা সে হয়তো কোনো রোগের জন্য কোনো ওষুধ খায় কর্টিসন, যার কারণে আপনার কর্টিসন তো স্টেরয়েড ওষুধ, আমরা জানি স্টেরয়েড ওষুধ খেলে হোমিওপ্যাথির অ্যাকশন নষ্ট হয়ে যায়। যার কারণে আপনার ওষুধটা দিয়েছেন সব ঠিক আছে, ওষুধও কারেক্ট আছে, পোটেন্সিও কারেক্ট আছে, রোগীর জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েটও হয়েছে ওষুধটা, কিন্তু ওষুধ যেটা দিয়েছেন রোগী কর্টিসন খাওয়ার কারণে সেই ওষুধটার ক্রিয়াটা নষ্ট হয়ে গেছে। তো এরকম অনেক সময় ঘটে। চতুর্থ নাম্বার যে কারণ ঘটতে পারে, the prescribed remedy was wrong although the pattern seemed clear, যে ওষুধটা দিয়েছেন আপনি, আপনার সিলেকশন ঠিক হয়নি,
সিলেকশন ঠিক হয় না, যদিও রোগীর প্যাটার্ন আমরা জানি আপার মোস্ট লেভেলদের রোগীর প্যাটার্ন থাকে পরিষ্কার, যদিও সিমটম ক্লিয়ার ছিল, কিন্তু তারপরেও আপনি সঠিক ওষুধ রোগীর জন্য সিলেক্ট করতে পারেন নাই। তাহলে আপার মোস্ট লেভেলের রোগীদের জন্য 4টা কারণ এরকম হওয়ার ক্ষেত্রে যে রোগীটা আগের মতোই অবস্থায় আছে, কোনো পরিবর্তন তার মধ্যে হয় নাই। নাম্বার 1, যে সেটা হয়তো আপনি যে ওষুধটা দিয়েছেন ওষুধটাই সঠিক না, ওষুধটার প্রস্তুতের মধ্যে গলদ আছে, সে কারণে আপনার ওষুধটা কাজ করে না। নাম্বার 2, আপনি যে পটেন্সি দিয়েছেন সেটা রোগীর জন্য সঠিক হয়নি, হয়তো খুব কম পটেন্সি দিয়েছেন অথবা অতিরিক্ত হাই পটেন্সি দিয়ে ফেলছেন। নাম্বার 3, যে আপনি যে রোগীকে ওষুধ দিচ্ছেন রোগী এমন কিছু কাজ করতেছে, এমন কিছু খাচ্ছে যার কারণে আপনার ওষুধের অ্যাকশন নষ্ট হয়ে গেছে, অ্যান্টিডোট হয়ে গেছে। নাম্বার 4, যদিও রোগীর সিমটম পরিষ্কার তারপরেও আপনি রোগীর জন্য ভুল ওষুধ প্রেসক্রাইব করছেন, আপনার ওষুধ সিলেকশন ঠিক হয়নি। ইফ দ্য ফার্স্ট 3 অপশন আর এলিমিনেটেড, যদি বলি যে প্রথম 3টা অপশন রোগীর জন্য ঘটে নাই, যেখানে আপনার অনলি পসিবল অপশন ইজ 4 নম্বর ঘটনাটাই যে আপনি ওষুধ যেটা সিলেকশন করেছেন সেটা কারেক্ট হয় নাই, এটা যদি হয়, ইন শর্ট the wrong remedy was given in spite of the fact that the case seemed clear, যদিও রোগীর সিমটম দেখে পরিষ্কার মনে হচ্ছে তারপরে আপনি ওষুধ ভুল সিলেকশন করেছেন। The practitioner must study the case again in detail, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, কেসটা আরো যথাযথভাবে পুনরায় আপনি স্টাডি করবেন। The homeopath may be dealing with a small remedy that is not frequently indicated, with symptoms that are very similar to a polycrase, resulting in confusion. আসলে এই রোগীটা যে সিমটম নিয়ে আসছিল সেটা হয়তো একটা আমরা সাধারণত কোন ওষুধগুলো ব্যবহার করি, যে ওষুধগুলো সচরাচর বেশি ব্যবহৃত হয় সেগুলোই ব্যবহার করি। আর একটা রোগী ধরেন আসছে বলতেছে যে আমি বসে থাকলেই আমার সমস্যা বেড়ে যায়, বসে থাকলে আমার সমস্যা বেড়ে যায়, একটু নড়াচড়া করলে কমে, এগুলা যখন মিল টিল দেখছেন আপনি রাস্টক্স দিয়ে দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি দেখা গেল রোগীটা রাস্টক্সে ছিল না, যদিও রাস্টক্স পলিক্রেস মেডিসিন এটি আমরা আগে দিই চিন্তা করি, কিন্তু অ্যাকচুয়ালি হইতে পারে ওই রোগীটা এমন মিউরের, হয়তোবা ওই রোগীটা ভ্যালেরিয়ানা, যেগুলো ছোট মেডিসিন। হ্যাঁ, তো আপনি যে ওষুধটা যদিও সিমটম ক্লিয়ার ছিল কিন্তু অ্যাকচুয়ালি সেটা একটা ছোট ওষুধের রোগী ছিল, কিন্তু আমরা দেখা যায় অনেক লক্ষণে কোনো পলিক্রেসের সাথে মিল পেয়েছিলাম যার কারণে আমরা পলিক্রেস ওষুধটাই দিয়েছি। হ্যাঁ, ওই এই কারণে আর আমাদের মধ্যে একটা বিভ্রান্তি হয়েছে, পলিক্রেস ওষুধই দিয়েছে, আমরা ছোট মেডিসিনের দিকে খেয়ালও করিনি, তো সেক্ষেত্রে ওষুধটাই কোনো কাজ করে নাই। Let's say a patient with gastritis, একটা রোগী কথা ধরে নেন যে পাকস্থলীর প্রদাহ ভুগতেছে, সে রিপোর্ট করলো যে হি ইজ ভেরি থার্স্টি ফর কোল্ড ওয়াটার, সে ঠান্ডা পানি খাওয়ার জন্য তার প্রবল আগ্রহ, ঠান্ডা পানির প্রতি প্রবল আগ্রহ, সে ঠান্ডা পানি খেতে চায়, কিন্তু ঠান্ডার পানি পেটে গেলে তার বমি হয়ে যায়। প্যাশেন্ট উদ্বিগ্ন, তার মৃত্যু ভয়ও আছে, তো সে সবসময় চায় যে ইনসিস্ট দ্যাট আদার্স কিপ হিম কোম্পানি, সে সবসময় চায় লোকজন তার সংস্পর্শে থাকুক, হ্যাঁ, লোক সঙ্গ চায়। তো এই ক্ষেত্রে যেহেতু ঠান্ডা পানি খেতে চায় এবং পরে যে বমি হয়ে যায়, উদ্বিগ্ন এবং মৃত্যু ভয়ও আছে এবং সে সবসময় লোক সঙ্গ চায়, এক্ষেত্রে মেডিসিন হলো ফসফরাস। গরম পানি চাইলে হয়তো আর্সেনিকের কথা মনে করতে পারতাম, যেহেতু ঠান্ডা পানি খেতে চায় ওষুধ হলো ফসফরাস। কিন্তু এই লক্ষণগুলো আরেকটা ছোট মেডিসিন আছে, সেটা হলো বিসমাথ। বিসমাথের মধ্যেও সিমিলার সিমটম আছে, রোগী হয়তো আপনার কাছে আসছে এই লক্ষণ নিয়ে, আপনি হয়তো তার জন্য ফসফরাস দিয়েছেন, কারণ ফসফরাসের সাথে তার অনেক মিল,
কিন্তু এটা আপনার মধ্যে বিভ্রান্তি করেছে ফসফরাসে, আপনি তাকে এই ওষুধটাই দিয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি এটা তার জন্য মেডিসিন ছিল না। তার জন্য সঠিক মেডিসিন ছিল বিসমাথ, যার কারণে ফসফরাস তার মধ্যে কোনো কাজ করে না। আপনি যদি বিসমাথ দিতেন তাহলে আপনার মধ্যে কাজ করতো। তাহলে আপার মোস্ট লেভেলের রোগীদের যদিও সিমটম পরিষ্কার থাকে, কিন্তু তারপরেও আপনার ওষুধ সিলেকশনে ভুল হতে পারে এইরকম কারণে। হয়তো সব দিক দিয়ে মিল পেয়েছিলেন মোটামুটি, কিন্তু অ্যাকচুয়াল মেডিসিন হয়তো কোনো একটা ছোট মেডিসিন তার জন্য লাগতো, কিন্তু আমরা সবসময় পলিক্রেস মেডিসিন ব্যবহার করে থাকি, সেই হয়তো পলিক্রেসটা দিয়েছি, ছোট মেডিসিনের দিকে দৃষ্টি দিই নাই। যার কারণে খুব চুলচেরা বিশ্লেষণ করলে হয়তো আমরা দেখতাম সেটা আসলেই ওই বিসমাথেরই রোগী। এরকম হইতে পারে যে অ্যাকচুয়ালি ফসফরাস তার মধ্যে কাজ না করতে পারে, বিসমাথ তার জন্য কিউরেটিভ মেডিসিন। Another consideration is that in the lower level of health there is a possibility of delayed reaction. এটা তো আমরা লেভেল অফ হেলথের ইনফরমেশন দিয়ে আমরা এই রোগীটাকে বিচার করতেছি। যদি আপার মোস্ট লেভেলের রোগী হয় সেক্ষেত্রে ওই যে 4টা পসিবিলিটিস হতে পারে। একটা হচ্ছে ওষুধ যেটা দিয়েছে ওষুধটাই নষ্ট, 2 হয়তো যে পটেন্সিটা দিয়েছি অ্যাপ্রোপ্রিয়েট হয় না, হয়তো একবার কম পটেন্সি দিয়েছি অথবা অতিরিক্ত হাই পটেন্সি দিয়ে ফেলছি। 3 নাম্বার হলো রোগীর হয়তো এমন কিছু করতেছে বা এমন কিছু খাচ্ছে যার কারণে ওষুধটা অ্যান্টিডোট হয়ে যাচ্ছে। আর 4 নাম্বার হলো আমরা যে ওষুধটা দিয়েছি রোগীর ক্ষেত্রে যদিও সিমটম পরিষ্কার, কিন্তু তারপরে আমরা যে ওষুধটা দিয়েছি সেটা রং মেডিসিন হয়েছে, যথাযথ হয় না। হয়তো রোগীর জন্য এমন একটা মেডিসিন দরকার, সেটা হয়তো ছোট মেডিসিন, তার সাথে হয়তো মিল খায় রোগীর, সেটা হয়তো রোগীর জন্য কিউরেটিভ মেডিসিন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ওইভাবে চিন্তা করব। আর যদি লেভেল অফ হেলথের লোয়ার লেভেলের রোগী থাকে তাহলে সেইখানে আপনি একটা জিনিস চিন্তা করবেন যে এদের যেহেতু ভাইটাল ফোর্স দুর্বল থাকে, তার কারণে এদের মধ্যে কিন্তু ডিলেড রিয়াকশন হয়। ওষুধের ক্রিয়াটা শুরু হইতে প্রকাশ পেতে সময় লাগে। হয়তো দেখা যায় যে প্রথমে 1 মাস পর্যন্ত তার ওষুধের অ্যাকশনটা বোঝাই যায় না, তারপরে যে উপশম হয়েছে, এরকম হইতে পারে। বিজয় কুমার বসুর একটা রোগীর ক্ষেত্রে পড়ছিলাম, কি ওষুধের মনে নেই, যে রোগীর মাথা ব্যথার জন্য ওষুধ দিয়েছে, 20 দিন পরে হয়তো দেখা করতে বলছিল, রোগী 19 দিনের দিন চলে আসছে, এসে বলতেছে আমার মাথা ব্যথা কমে না। কিন্তু বিজয় কুমার বসু তখন তিনি তখন ওই চেম্বার বন্ধ করে দিয়েছেন, অলরেডি বন্ধ করে ফেলছেন, এই সময় রোগী উপস্থিত। তখন রোগীকে বলছে যে আজকে তো বন্ধ করে ফেললাম, কালকে আপনি আসেন। পরের দিন যখন আসছে রোগী, তখন এসে বলতেছে আমার সিমটম কমেছে। ওই একদিন পরে যে ওই একদিনের এই যে 20তম দিনে যে তার সিমটম গুলা কমেছে, 19তম দিন পর্যন্ত একই ছিল। সেটা হয়তো এরকম রোগী ছিল, তার লেভেল অফ হেলথ নিচের দিকে, যার কারণে ওষুধের যে রিয়াকশনটা সেটা হইতে ডিলে হয়েছে, দেরি হয়েছে। তো লোয়ার লেভেল অফ হেলথের রোগীদের ক্ষেত্রে অনেক সময় এরকম ডিলেড রিয়াকশন হতে পারে। সেক্ষেত্রে আপনাকে ওই হিসাব নিকাশ করতে হবে, চুলচেরা বিশ্লেষণ করতে হবে যে আমি ওষুধটা যেটা দিয়েছি সেটা ঠিক আছে কিনা। যদি দেখি যে ওষুধ ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ওয়েট করতে পারি, যে আরো কিছুদিন ওয়েট করলাম, ওয়েট করে দেখতে পারি যে যেহেতু তার স্বাস্থ্যের লেভেল নিচের দিকে, আমাদের যেহেতু লেভেল অফ হেলথের জ্ঞান যদি থাকে, সেই লেভেল অফ হেলথের জ্ঞান দিয়ে সে এখানে রোগীকে সে মূল্যায়ন করতে পারবে। ইফ আফটার এ কেয়ারফুল এক্সামিনেশন, এই কেয়ারফুল এক্সামিনেশন করার পরে ওয়ান ডিসকভার্স, অনেক সময় দেখা যায় যে রোগী হয়তো বলে আমার কিছুই হয় না, আমার আগের অবস্থায় আছে, কিন্তু আপনি খুব কেয়ারফুলি যদি এক্সামাইন করেন দেখবেন তার ছোটখাটো কিছু জিনিস চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু রোগীর কাছে সেটা লাগতেছে না, কিন্তু আপনি দেখলেন যে হ্যাঁ কিছু পরিবর্তন তার মধ্যে হয়েছে। স্পেশালি অফ অ্যান ইমোশনাল সিম্পটম, হয়তো তার কোনো ইমোশনাল লক্ষণের পরিবর্তন হয়েছে। স্লাইট ইরিটেবিলিটি দ্যাট ওয়াজ নট রিলেটেড বাই দ্য পেশেন্ট অন হিজ ইনিশিয়াল রিপোর্ট। তো হয়তো রোগীর
খিটখিটে ভাবটা কিছু কমছে, যেটা শুরুতে হয়তো রোগী উল্লেখ করে নাই, এরকম হতে পারে, বা রোগী এটা ওইটার সাথে রিলেট করতে পারে নাই। তো দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন ইজ টু ওয়েট। এক্ষেত্রে আপনাকে যেটা করবেন, আপনি অপেক্ষা করবেন। অবজারভেশন 15 দেখতে বলছে, নেক্সট অবজারভেশন 15 পড়বো, সেখানে যাবো। Nevertheless, the possibility for this consideration to happen in lower level of is meager, as the remedy is not usually clear in this group, but it is also possible that a correct remedy could be found inadvertently, even if the pattern was not clear. আর একদম যদি লোয়ার লেভেলের রোগী থাকে, সেখানে আমরা জানি সিমটমের অপ্রতুলতা থাকে, সিমটমের পরিষ্কার থাকে না। তো সেখানে এরকম ঘটনা ঘটতে পারে যে সিমটমের পরিষ্কার না। তো হয়তো আমরা এক সময় অ্যাক্সিডেন্টালি কারেক্ট মেডিসিনও পেয়ে যেতে পারে, যদিও সিমটম ক্লিয়ার না। তো যাই হোক, আমাদের দুইটা অবজারভেশন করা হইলো। আজকে এই পর্যন্তই থাক। আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কথা বলতে যে কাশি চলে আসতেছে। তো আপনারা এটা আরো ভালো করে পড়বেন বাসার মধ্যে।